এই ভিডিওতে আমি একটি নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব। চ্যাপ্টারটার নাম সান্দ্রতা ও পৃষ্ঠটান, ভিসকোসিটি অ্যান্ড সারফেস টেনশন। মূল আলোচনায় যাওয়ার আগে আমি কতগুলো কথা বলে নিই, কতগুলো গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করে নিই। তো সান্দ্রতা পৃষ্ঠটান এটা অবশ্যই তরলের ধর্মবিশেষ। তো আমরা প্রথমে বলি যে প্রবাহী। প্রবাহী কাকে বলে? তো মনে রাখবে যে এনিথিং দ্যাট ক্যান ফ্লো ইজ এ ফ্লুইড। যা কিছু প্রবাহিত হয় তাকেই আমি ফ্লুইড বলতে পারি, প্রবাহী বলতে পারি। এবার প্রবাহী বলতে যেমন শুধুমাত্র তরল হয় তা নয়, কিন্তু প্রবাহী বলতে কিন্তু গ্যাসকেও বোঝায়। তো একটা প্রবাহী যখন প্রবাহিত হয় সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা প্রবাহীর প্রবাহ সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রবাহীর প্রবাহ কিরকম দুভাগে ভাগ করতে পারি? এক নম্বর হচ্ছে স্তরিত প্রবাহ। স্তরিত ধারারেখ অনেকগুলো ভাবে বলা যায়, অথবা বলা হয় শান্ত প্রবাহ। এটাকে বলা হয় ইংলিশে স্ট্রিমলাইন মোশন। আরেকটা টাইপের ফ্লো হয় যেটাকে বলা হয় অশান্ত বা বিক্ষুব্ধ। ইংলিশে বলা হয় টার্বুলেন্ট। তাহলে মূল ব্যাপার যেটা পেলাম যে একটা প্রবাহীর প্রবাহকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা টাইপের প্রবাহটাকে বলা হয় স্তরিত প্রবাহ বা ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, স্ট্রিমলাইন মোশন। আরেকটা টাইপের প্রবাহকে বলা হয় অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ, ইংলিশে বলা হয় টার্বুলেন্ট মোশন। এখন প্রশ্ন হচ্ছে কখন একটা প্রবাহীর প্রবাহকে আমরা ধারারেখ বলবো আর কখন একটা প্রবাহী প্রবাহকে অশান্ত প্রবাহ বলবো। তো আমি ধরে নিচ্ছি যে আমার কাছে একটা নল আছে, যে কোনো টাইপের এরকম নল আছে, এবং এই নলটার মধ্য দিয়ে একটা তরল প্রবাহিত হচ্ছে। আমি তরলই ধরছি, যদিও অ্যাকচুয়ালি শুধুমাত্র তরলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো আমি ধরে নিলাম এইভাবে একটা তরল এটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, একটা নির্দিষ্ট বেগে অবভিয়াসলি প্রবাহিত হচ্ছে। তো আমি তরলের অভ্যন্তরে কোনো একটা বিন্দু নিলাম, সাপোজ এই বিন্দুটার নাম দিলাম এ। নির্দিষ্ট বিন্দু, আমি প্রবাহীর ওপর নয়, ভেতরে একটা বিন্দু, আমি যে কোনো একটা জায়গায় একটা বিন্দুর কথা ভেবেছি, এক এ বিন্দু। আর আমি ধরে নিচ্ছি এখান থেকে কতগুলো কণা, আমি কতগুলো কণার কথা ভাবছি, সাপোজ 1 নম্বর কণা, 2 নম্বর কণা, এই তিনটে কণা, আমি তিনটে কণার কথাই ভাবছি, প্রচুর কণা যাতে ফ্লো করবে। তো এই কণাগুলো ধীরে ধীরে এ বিন্দুকে ক্রস করবে। তো 1 নম্বর কণাটা যখন এ বিন্দুকে ক্রস করলো, সাপোজ তার বেগ হয়ে গেল ভি। 2 নম্বর কণাটা যখন এ বিন্দুটাকে ক্রস করছে তখনও তার বেগ ভি। আর 3 নম্বর কণাটা যখন এ কে ক্রস করছে তখনও তার বেগ ভি। যদি এভাবে হয় তাহলে সেক্ষেত্রে সেই প্রবাহীর প্রবাহকে আমরা বলবো ধারারেখ প্রবাহ। মানে মূল ব্যাপার যেটা হচ্ছে, যদি প্রবাহীর প্রবাহ পথের প্রত্যেক বিন্দুতে, আমি তো একটা বিন্দুর কথা বলেছি, প্রত্যেক বিন্দুতে যদি বেগের মান এবং অভিমুখ অপরিবর্তিত থাকে, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ ভেলোসিটি রিমেইনস আনঅল্টার্ড at each and every point on the flow of the fluid, then that type of motion is known as streamline motion. আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। আমি আরো খুব স্পেসিফিক্যালি এইভাবে বললাম যে আমি অনেকগুলো বিন্দুর কথা ভাবছি যেগুলো মুভ করছে প্রবাহীর উপর, আর ভেতরে একটা নির্দিষ্ট বিন্দু বলেছি এ। 1 নম্বর কণাটা যখন এটাকে ক্রস করছে তখন তার বেগ ভি। 2 নম্বর কণাটাও যখন ক্রস করছে তখনও তার বেগ ভি। 3 নম্বর কণাটা যখন এই বিন্দুকে ক্রস করছে তখনও তার বেগ ভি। এমনকি 10 নম্বর কণা যখন ক্রস করবে তখনও তার বেগ হবে ভি। যদি এই টাইপের মোশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে স্ট্রিমলাইন মোশন বলবো। এবং এই যে একটা প্রবাহী যখন ধারারেখ প্রবাহ বজায় থাকে তখন তার গতিপথ, পথটা যে পথে যাচ্ছে সেই পথটাকে বলা হয় ধারারেখ। সেই পথটাকে বলা হয় ধারারেখ বা স্ট্রিমলাইন। এবার সেই ধারারেখর বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমি দুটো বৈশিষ্ট্য তোমাকে বলে রাখি, পরীক্ষায় প্রশ্ন দেয় ধারারেখ কি, এর দুটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে ধারারেখা, এই একটা ধারারেখা, সাপোজ যে কোনো একটা রেখার কথাই ভাবি, আমি স্পেসিফিক্যালি মনে নিলাম
এই ধরনের একটা রেখা আছে। তো বলছে এটা কোনো একটা বিন্দুতে যদি আমি স্পর্শক টানি, অবশ্যই এটা স্ট্রেট লাইন নয়, যদি আমি স্পর্শক টানি, সেই স্পর্শক মানে হচ্ছে ট্যানজেন্ট, ইফ উই ড্র আ ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টটা আমাকে কি দেবে, বেগের অভিমুখ দেবে। প্রথম প্রপার্টি, ধারারেখর কোনো একটা বিন্দুতে যদি স্পর্শক নেওয়া হয় তাহলে সেই স্পর্শকটা সেই বিন্দুতে আমাকে প্রবাহীর বেগ নির্দেশ করে। এবার তুমি যদি স্ট্রেট লাইন হয়, মানে প্রবাহটা যদি একটা স্ট্রেট পথে হয়, তাহলে সেক্ষেত্রে তো স্পর্শকের ব্যাপার নেই, সেক্ষেত্রে প্রবাহটা যেদিকে যাচ্ছে সেটাই হয়ে যাচ্ছে বেগের অভিমুখ। খুব সিম্পল হয়ে গেল, তাই না? তাহলে প্রথম প্রপার্টি কি পেলাম, যে কোনো বিন্দুতে if we draw a tangent at any point on the streamline then it will indicate the direction of velocity of the fluid. ফার্স্ট পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে দুটি ধারারেখ কখনোই পরস্পরকে ক্রস করবে না, মানে এরকম এটা একটা ধারারেখা, এটা একটা ধারারেখা, এটা কখনোই হতে পারবে না। তুমি বলবে কেন, এটা কেন হতে পারবে না? তো যদি হয় সাপোজ এ বিন্দুতে ক্রস করলো, তাহলে এ বিন্দুতে এটার উপর একটা স্পর্শক হয়ে গেল, আবার এইদিকেও একটা স্পর্শক হয়ে গেল, দুটো ধারারেখা আছে মনে করো, 1 নম্বর ধারারেখা 2 নম্বর ধারারেখা। তাহলে এ বিন্দুতে 1 নম্বর ধারারেখার উপর স্পর্শক টানলাম, দ্যাট ইন্ডিকেটস ভেলোসিটি, আবার এ বিন্দুতে 2 নম্বর ধারারেখার উপর স্পর্শক টানলাম, সেটাও ইন্ডিকেট ভেলোসিটি। তাহলে আমি কি পেলাম, একটা পার্টিকুলার বিন্দুতে দুটো ভেলোসিটি, তাই কখনো হয়? একটা পার্টিকুলার বিন্দুতে একটাই ভেলোসিটি থাকবে। তাহলে আমি বলতে পারি টু স্ট্রিমলাইন নেভার ইন্টারসেক্টস, তাহলে দুটো ধারারেখা কখনোই পরস্পরকে স্পর্শ করতে পারে না। ঠিক আছে, বেশ। নেক্সট প্রশ্ন আসছে, তাহলে অশান্ত প্রবাহ কাকে বলবো? খুব সিম্পল কথা, যে একটা প্রবাহী প্রবাহ বেগ যদি এমন হয় যে কণাগুলোর বেগ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং মিশ্রিত হচ্ছে, যদি নির্দিষ্ট নিয়ম অনুসারে প্রবাহটা প্রবাহিত না হয়, তাহলে সেক্ষেত্রে সেই প্রবাহটাকে বলবো অশান্ত প্রবাহ। যেমন খুব সিম্পল উদাহরণ দিই, সমুদ্রের ঢেউ। সমুদ্রের ঢেউ কোনো নির্দিষ্ট নিয়ম অনুসারে একবার কখনো বেশি হলো, কখনো কম হলো, কণাগুলো অনবরত মিশ্রিত হচ্ছে, মানে একটা এদিক থেকে যাচ্ছে, একটা এদিক থেকে যাচ্ছে, ঠিক আছে? প্রত্যেক বিন্দুতে বেগ কোনোভাবেই সমান নয়। তাহলে বা তুমি বলতে পারো ধোঁয়াটা যখন যায় এঁকে বেঁকে যায়, কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না, একবার এদিকের কণাগুলো এদিকে যায়, আবার এদিকের কণাগুলো এদিকে যায়। সুতরাং সেক্ষেত্রে সেই ব্যাপারগুলো হলো অশান্ত প্রবাহ। হ্যাঁ, আমি আরো খুব সিম্পল ভাবে বলি, সিম্পল উদাহরণ দিয়ে বলি, যে মনে করো তোমাদের স্কুল, যে স্কুলেই পড়ো না কেন, একটা প্রেয়ার লাইন হচ্ছে, প্রেয়ার লাইন হয়ে গেল, প্রেয়ার হওয়ার পর কি করো, তোমরা লাইন দিয়ে আস্তে আস্তে নিজের রুমে চলে গেলে, রাইট? এই যে তুমি লাইন দিয়ে চলে গেলে, লাইন দিয়ে যাওয়াটা কি, সবাই কিন্তু একটা নির্দিষ্ট বেগে যাবে, তা নাহলে কিন্তু লাইন করে যেতে পারবে না, ধাক্কা লেগে যাবে। তো সবাই লাইন করে যাচ্ছে, লাইন করে রুমে ঢুকে গেলে, সেটা হচ্ছে তোমার ধারারেখ প্রবাহ বা স্তরিত প্রবাহ, যেখানে each and every particle have same velocity at all the points in its motion, প্রত্যেকটা বিন্দুতে বেগের দিক এবং মান দুটোই আনচেঞ্জ থাকছে। আর অশান্ত প্রবাহ কখন, স্কুলের ছুটি হলো, ঘন্টা পড়ে গেল, তখন তোমাকে কোনো নিয়ম করে বেরোতে দিচ্ছে না, যেমন খুশি তুমি বেরোতে পারো, একবার তুমি এদিকে গেলে, এর সঙ্গে ধাক্কা খেলে, ওর সঙ্গে ধাক্কা খেলে, মিলেমিশে বেরোচ্ছ, সেটা হয়ে যাচ্ছে তোমার অশান্ত প্রবাহ। অবশ্য অনেক স্কুলে আবার লাইন করেই বেরোয়, সেটা বলছি না, আমি বলছি যে ছুটি হয়ে গেল, হঠাৎ করে চারদিক থেকে, এই দিক থেকে কিছু ছেলে বেরোলো, ওদিক থেকে কিছু ছেলে বেরোলো, এইভাবে যেটা জিনিস, সেটাকে বলা হচ্ছে প্রবাহের অশান্ত প্রবাহ। ঠিক আছে, তাহলে ধারারেখ প্রবাহ আর অশান্ত প্রবাহ, যখনই এই ধরনের ব্যাপার এলো, এখানে একটা বেগের ব্যাপার আসছে, আমি বুঝতে পারছি যে খুব আস্তে আস্তে গেলে মোটামুটি এরকম ব্যাপার, যে when the velocity is very less the motion is streamline motion, আর when the velocity is very high then turbulent motion। মানে একটা বেগের ব্যাপার আসছে, একটা নির্দিষ্ট বেগ অপেক্ষা যদি বেগ কম হয়, তাহলে দেখা যায় সবাই স্তরিত প্রবাহ বা সবাই ধারারেখ প্রবাহ, আর একটা নির্দিষ্ট বেগের থেকে বেশি হয়ে গেলেই পরস্পরের সঙ্গে ধাক্কা লাগা হচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, সেই পার্টিকুলার লিমিটটাকে বলা হচ্ছে সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি কাকে বলবো? এটা হচ্ছে একটা প্রবাহের নির্দিষ্ট বেগ বা নির্দিষ্ট সীমা, সেটা যদি ছাড়িয়ে যায় তাহলে প্রবাহটা হয়ে যায় অশান্ত, আর সেই সীমাটাকে ছাড়িয়ে যাওয়া পর্যন্ত ধারারেখ, সেই বেগটাকে বলা হচ্ছে সন্ধিবেগ। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারো এটা হচ্ছে একটা লিমিটিং ভেলোসিটি, ইট ইন্ডিকেটস a limit up to which the motion is streamlined, and if the limit is crossed then the motion will be turbulent motion. Next, তাহলে প্রবাহী প্রবাহ সম্পর্কে আমরা আলোচনা করলাম, কেমন হয়, কি হয়, ক্রিটিক্যাল ভেলোসিটি, স্ট্রিমলাইন আলোচনা হয়ে গেল। আচ্ছা, নেক্সট, তরল প্রবাহের হার।
তরল প্রবাহের হার, রেট অফ ফ্লো অফ লিকুইড। কাকে বলা হয় রেট অফ ফ্লো অফ লিকুইড? তো তুমি মনে রাখবে যে রেট অফ ফ্লো অফ লিকুইড বলতে বোঝায় যে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন, মানে আয়তন বাই সময়। কিরকম ব্যাপারটা বললো? মনে করো তোমার কাছে একটা ট্যাপ, যে কোনো একটা কল আছে, কল থেকে জল পড়ে, জল মানে সুইচ অন করলে তোমার কল থেকে জল পড়ে। তুমি কি করলে, একটা তোমার কাছে মেজারিং সিলিন্ডার আছে, সাপোজ মাপনী চোঙ, এই হচ্ছে মাপনী চোঙ, দাগ করা আছে 10, 20, 30, 40 এইভাবে দাগ করা আছে। আর তোমার কাছে একটা স্টপ ওয়াচ আছে, রাইট? তোমার কাছে একটা স্টপ ওয়াচ আছে। তুমি কি করলে, যেই কলটাকে খুললে সেই মুহূর্তে বাঁ হাতে করে স্টপ ওয়াচ, মানে এক হাতে তুমি কল খুলছো আর এক হাতে স্টপ ওয়াচ অন করছো, অন করে দিলে। এবার তুমি আস্তে আস্তে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, সাপোজ 40 সেকেন্ড পর্যন্ত ওয়েট করলে। 40 সেকেন্ড যেই হয়ে গেল, স্টপ ওয়াচ অফ করলে, কলটা অফ করলে। আমি ধরে নিলাম 40 সেকেন্ডে এখানে যতটা আয়তন কভার করলো সেটা হচ্ছে 40 সিসি, মাপনী চোঙে 40 সিসি পর্যন্ত দাগ উঠে গেছে। তাহলে কতটা আয়তন হয়েছে? 40 সিসি। কত সময়ে হয়েছে? 40 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত হয়েছে? আমি এটাকে বলতে পারি 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে 1 সিসি পার সেকেন্ড। তাহলে তরল প্রবাহের হার কত? তরল প্রবাহের হার হয়ে যাচ্ছে 1 সিসি পার সেকেন্ড। বুঝে গেল? কোনো একটা তরল 1 সেকেন্ডে, মানে তুমি বলতে পারো যে, অবশ্য যে কোনো প্রস্থচ্ছেদের একটা কথাটা উল্লেখ করতে হবে, মানে যে কোনো ক্রস সেকশনের মধ্য দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয়, যে আয়তনের তরল প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে তরল প্রবাহের হার। এবং এভাবে খুব সিম্পলি আমি তরল প্রবাহের হার নির্ণয় করে দিতে পারি। একটা জিনিস দেখো, এটাকে আমি ম্যাথমেটিক্যালি কিভাবে করব। আমি কি বললাম? আয়তন বাই সময়। আচ্ছা, আয়তনটাকে আমি লিখতে পারি ক্ষেত্রফল ইনটু দূরত্ব, ক্ষেত্রফল ইনটু দূরত্ব বাই সময়। এটা হচ্ছে তরল প্রবাহের হার। এবার একটা জিনিস দেখো, এখানে দূরত্ব বাই সময়, এটাকে আমি বেগ বলতে পারি। আমি যদি ডাইমেনশনকে ইগনোর করি, ডাইমেনশন আমি ভাবতে চাইছি না, তাহলে অ্যাকচুয়ালি কি পেলাম? ক্ষেত্রফল ইনটু বেগ। তাহলে তরল প্রবাহের হার হয়ে যাচ্ছে, মনে রাখবে, a ইনটু v। মানে যে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তরলটা প্রবাহিত, যে নল, কোন একটা নলের মধ্য দিয়ে তো ফ্লো করবে, সেই নলের যেটা প্রস্থচ্ছেদ হবে সেটা যদি a বলি, এবং তরলটা যদি v বেগে প্রবাহিত হয়, তাহলে a কে v দিয়ে গুণ করলে, মনে রাখবে, আমি তরল প্রবাহের হার পাবো। ঠিক আছে? ব্যাপারটা খুব সিম্পল, দেখে নাও আরেকবার। যে আমি বলছি তরল প্রবাহের হার মানে আয়তন বাই সময়। এবার আয়তনটাকে আমি লিখতে পারি, আয়তন মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। এবার দৈর্ঘ্য ইনটু প্রস্থ নিলাম, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে ক্ষেত্রফল। এবার উচ্চতা মানে কিছুটা দূরত্ব, তাহলে সেটাকে দূরত্ব নিলাম ডিভাইডেড বাই সময়। এবার মনে করে দেখো, দূরত্ব বাই সময় মানে তোমার দ্রুতি বা বেগ নির্দেশ করছে। আমি যদি ডিরেকশনটাকে ইগনোর করি, তাহলে আমি কি পেলাম? এরিয়া ইনটু ভেলোসিটি, দ্যাট ইন্ডিকেটস দ্য রেট অফ ফ্লো অফ ফ্লুইড। বুঝছেন? বেশ, রেট অফ ফ্লো অফ ফ্লুইড হয়ে গেল। নেক্সট আমরা আলোচনা করব ধারাবাহিকতার সমীকরণ, ইকুয়েশন অফ কন্টিনিউটি। কি বলছে ধারাবাহিকতার সমীকরণ? ধারাবাহিকতার সমীকরণ, ইকুয়েশন অফ কন্টিনিউটি। খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ তরল প্রবাহের ক্ষেত্রে। ইকুয়েশন অফ কন্টিনিউটি বলছে যে নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদে তুমি নাও না কেন, তাহলে সেটার মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহীর ভর সবসময় সমান হবে। মানে ধরে নাও তোমার কাছে একটা নল আছে, সেই নলটার প্রস্থচ্ছেদ ধরে নাও সব জায়গায় সমান নয়। আমি এরকম ধরে হতেই পারে যে আমার এরকম একটা নলের মধ্য দিয়ে ফ্লো করছে যেটা সব জায়গায় প্রস্থচ্ছেদ সমান নয়। এবার এটার মধ্য দিয়ে সাপোজ, এটার মধ্য দিয়ে তোমার একটা তরল এইভাবে প্রবাহিত হচ্ছে, এইভাবে একটা তরল তোমার এটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কোনো তরল। এবার আমি যেহেতু অসম প্রস্থচ্ছেদ, আমি দুটো আলাদা প্রস্থচ্ছেদ নিয়ে নিলাম। সাপোজ এইখানে একটা প্রস্থচ্ছেদ নিলাম, আর মনে করো সরু জায়গায় যেখানে আছে সেখানে একটা প্রস্থচ্ছেদ নিলাম, মানে একটা ক্রস সেকশন কেটে নিলাম, কনসিডার করলাম। সাপোজ আমি এ বিন্দুতে একটা ক্রস সেকশন ভাবলাম, বি বিন্দুতে একটা ক্রস সেকশন ভাবলাম।
আমি ধরে নিলাম এটার ক্ষেত্রফল a1, এটার ক্ষেত্রফল a2, অবভিয়াসলি আলাদা, দেখি বোঝা যাচ্ছে। এবার যদি ক্ষেত্রফল আলাদা হয় তুমি সবসময় মনে রাখবে বেগটাও আলাদা হয়ে যাবে। আমি ধরে নিলাম a2 যেখানে, সেখানে বেগ হচ্ছে v2, আর যেখানে a1 সেখানে ধরে নিলাম বেগ v1। ঠিক? এবার কি বলছে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহীর ভর ধ্রুবক। তাহলে আমাকে বলেছে প্রবাহিত প্রবাহীর ভর সবসময় কনস্ট্যান্ট হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই ধরনের আলোচনাগুলো আমি এরপর থেকে যা কিছু আলোচনা করব সবই কিন্তু স্ট্রিমলাইন মোশনের জন্য, শান্ত প্রবাহের জন্য। আর টার্বুলেন্ট মোশন নিয়ে কোনো কিছু আলোচনা করব না, কারণ টার্বুলেন্ট মোশন বা অশান্ত প্রবাহ কোনো নির্দিষ্ট নিয়ম মেনেই চলে না। সুতরাং সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো নতুন ঘটনা ওই ব্যাপারগুলো তোমার আসছেই না। স্ট্রিমলাইন মোশন একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, তাহলে তার জন্য নানা ধরনের ব্যাপার স্যাপার আসবে। তো মূল ব্যাপারগুলো আবার বলছি, কোনো ধারারেখ প্রবাহ যদি বজায় থাকে তাহলে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহীর ভর ধ্রুবক। আচ্ছা, ভরটাকে আমাকে এবার এটাকে ইকুয়েশনের সাহায্যে রিপ্লেস করতে হবে। ভর মানে কি? ভর মানে হচ্ছে আয়তন ইনটু ঘনত্ব ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে আয়তন এবং ঘনত্বের গুণফল, এই জিনিসটা সবসময় ধ্রুবক থাকবে। ঠিক আছে? বেশ, এবার তাহলে তোমাকে বের করতে হবে কি, ভরটা বার করতে হবে। ঠিক? আচ্ছা, আয়তন কত হয়ে গেল? আয়তন একটু আগে করছিলাম, আয়তন মানে হচ্ছে a1 a ইনটু v, তাই না? a ইনটু v, তাহলে a ইনটু v, তাকে যদি আমি ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমি কি পাবো, সেটা প্রবাহিত প্রবাহীর ভর পাবো একটা নির্দিষ্ট সময়ে। ঠিক? প্রবাহিত প্রবাহীর ভর পেয়ে যাব। তাহলে দেখো সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, যে এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে তরলটা যাচ্ছে তার ভর কত হবে, তার ভর হয়ে যাবে a1 v1 আর সাপোজ d1। a v d ছিল, এই যে প্রবাহিত প্রবাহীর ভর কি হচ্ছে a ইনটু v ইনটু d। তাহলে বি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে তরলটা প্রবাহিত হবে তার ভর কত হবে, একই রকম ভাবে লিখতে পারি a2 v2 d2। রাইট? তাহলে শর্তানুসারে কি বলছে, m1 মাস্ট বি ইকুয়াল টু m2। তাহলে আমার হয়ে যাচ্ছে দেখো a1 v1 d1 মাস্ট বি ইকুয়াল টু a2 v2 d2। এবার একটা জিনিস দেখো, আমার তো একটাই তরল প্রবাহিত হচ্ছে, এমন তো নয় যে এ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছে যখন জল, সেটা যখন বি প্রস্থচ্ছেদে পৌঁছালো সেটা কেরোসিন হয়ে যাবে কি, সেটা তো জলই থাকবে। তার মানে আমি একটা জিনিস বলতে পারি, এক্ষেত্রে যেহেতু একই তরল প্রবাহিত হচ্ছে সুতরাং আলাদা ঘনত্ব নেবার কোনো প্রশ্ন নেই। এখানেও এতেও জল বিতেও জল, তাহলে ঘনত্বটা সমান। তাহলে d1 আর d2 আমি কেটে দিতে পারি। তাহলে ধারাবাহিকতার সমীকরণ সেটা যদি ম্যাথামেটিক্যালি আমি রিপ্রেজেন্ট করি, আমি পেয়ে যাই a1 v1 সমান a2 v2। এবং অবভিয়াসলি তোমরা জানো এটাকে আমি লিখতে পারি a ইনটু v ইকুয়াল টু কনস্ট্যান্ট, হতেই হবে। যে কোনো প্রবাহের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য, এবং এটাকে বলা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি বা ধারাবাহিকতার সমীকরণ। খুব ভালো করে ইকুয়েশনটা দেখবে। ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আমি কি পেয়েছি, ইকুয়েশনটা কিন্তু আমরা না জেনেও বিভিন্ন ভাবে ব্যবহার করি। a ইনটু v ইকুয়াল টু আমি কনস্ট্যান্ট পেয়েছি, তার মানে আমি বলতে পারি v ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই a। তাহলে তুমি বলতে পারো v প্রপোর্শনাল টু 1 বাই a। কথাটা কি বলতে চাইছে, বলছে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হয় তাহলে বেগ বেশি হবে। এই যে এই নলটার মধ্য দিয়ে ফ্লো করছে, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তার মানে এই অংশে তরলের বেগ বেশি হবে। আর এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তাহলে এই অংশে বেগ কিন্তু কমে যাবে। তার মানে এখানে যে ছবিটা এঁকেছি অবভিয়াসলি v1 ইজ গ্রেটার দেন v2 হতেই হবে। এবার এই জিনিসটা দেখবে আমাদের প্রাত্যহিক জীবনে খুব ব্যবহার করি। যেমন দেখো, তোমাকে বললো তোমার বাড়ির সামনে একটা বাগান আছে, তোমাকে বললো পাইপে করে জল দে, জল দিতে দিয়েছে, বা তোমার ইচ্ছা হয়েছে যে আমি পাইপে করে গাছগুলোতে অনেকটা জায়গা আছে জল দেবো। এবার পাইপটা মনে করো নির্দিষ্ট লম্বা, তুমি পাইপে করে জল দিচ্ছ, জল দেওয়া সামনের গাছগুলো হয়ে গেল। যখন দূরের গাছগুলোতে জল দিতে যাচ্ছ দেখলে যে দূরের গাছগুলোতে তুমি জল দিতে পারছো না, কারণ জলটা পৌঁছাচ্ছে না অত জোরে, জলের অত স্পিড নেই যে এখান থেকে ছিটকে অত দূর যেতে পারবে। তখন আমরা কি করি, আমরা মুখটাকে ছোট করে দিই না, মুখটাকে একটু চেপে দিই, মুখটাকে আঙুল দিয়ে আটকে দিই। কেন আটকে দিই, যাতে ক্ষেত্রফলটা কমে যায়। পাইপের মুখটাকে ছোট করে দেওয়ার মানে হচ্ছে পাইপের মুখের ক্ষেত্রফল কমে গেল, তাহলে এখানে যদি কমে যায় কি হবে, বেগটা বেড়ে যাবে। দেখো
আমরা কিন্তু সেটাই ব্যবহার করি। আমরা জানি যে মুখটাকে ছোট করলে দূরে চলে যাবে, কেন বেগটা বেড়ে যাবে, কিন্তু কেন কোনোদিন ভাবিনি, সেটার উত্তর কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তা আমরা ওরকম করে থাকি, তার কারণ আমরা যেটা করি যে আমরা ক্ষেত্রফলটাকে ছোট করে দিই, আর ক্ষেত্রফলটা যেই ছোট হয়ে গেল প্রবাহীর বেগটা বেড়ে গেল, অনেকটা দূর পর্যন্ত আমি জল দিতে পারবো। ঠিক আছে, বেশ। এবার আমরা চলে আসছি প্রবাহীর শক্তি। আচ্ছা, এই আলোচনাগুলো কিছুটা তোমাদের ক্লাস 9 ছিল, আমাদের আশা করছি কিছুটা করেছিলে, ধারণা থাকার কথা। এবার যেহেতু সবটাই আছে আমাদের এখানে, আমি সবটাই আলোচনা করছি। নেক্সট আলোচনা প্রবাহীর শক্তি। তো বলে রাখি, প্রবাহীর 3 ধরনের শক্তি হতে পারে। এক হচ্ছে গতি শক্তি, দুই হচ্ছে স্থিতি শক্তি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, আর একটা শক্তি চলে আসে যেটাকে বলা হয় চাপ শক্তি। গতি শক্তি, স্থিতি শক্তি, চাপ শক্তি। ঠিক? তো যে কোনো বস্তুর ক্ষেত্রে এই শক্তির কথা বলা হয়, আমরা কিন্তু দুটো শক্তির কথা জানতাম, একটা হচ্ছে গতি শক্তি, একটা হচ্ছে স্থিতি শক্তি। এবং আমরা জানি গতি শক্তি আর স্থিতি শক্তি তার যোগফলটাকে বলা হয় যান্ত্রিক শক্তি, এবং যে কোনো টাইপের মোশনের জন্য বস্তুর যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুবক থাকে। কিন্তু এখানে তরলের ক্ষেত্রে বা প্রবাহীর ক্ষেত্রে একটা নতুন ধরনের শক্তি চলে এলো, যেটাকে বলা হচ্ছে চাপ শক্তি। তো চাপ শক্তি ব্যাপারটা আসছে কেন, কতটা হবে চাপ শক্তি, সেই ব্যাপারটা আমরা আজকে আলোচনা করব। কারণ গতিশক্তি বা স্থিতিশক্তি নিয়ে খুব বেশি কিছু বলার নেই। একটা এম ভরের বস্তু যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে তার গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আর একটা এম ভরের বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় থাকে, তাহলে তার স্থিতিশক্তি হয়ে যাচ্ছে mgh। এগুলো আমরা জানি। আচ্ছা, এখান থেকে তুমি আরেকটা জিনিস করতে পারো, যে একক আয়তনে যদি ওই রাশিগুলো বের করতে চাই তাহলে কি হবে, একক আয়তনে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, একক আয়তনে যদি তুমি গতিশক্তি বের করতে চাই, মনে করো আমরা ছকের মতোই করেছি। আচ্ছা, একক আয়তনে গতিশক্তি মানে কি, একক আয়তন মানে হচ্ছে আয়তন দিয়ে ভাগ করে দেবো, এটা হচ্ছে মোট বস্তুটার গতিশক্তি। তাহলে একক আয়তনে গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার বাই আয়তন, ক্যাপিটাল ভি। এবার তুমি একটা জিনিস দেখো, এখানে তুমি কি পাচ্ছ, ভর বাই আয়তন। ভর বাই আয়তন মানে কি, ঘনত্ব। তাহলে আমি এখানে বলতে পারি একক আয়তনে গতিশক্তি হয়ে যাবে হাফ রো ভি স্কোয়ার। রো দিয়ে আমি ঘনত্বটাকে রিপ্রেজেন্ট করছি, রো আলফা বিটা গামা যেমন হয় তেমনি রো হচ্ছে একটা গ্রিক লেটার। ঠিক আছে, আমি রো ইকুয়াল টু কি, রো ইকুয়াল টু ভর বাই আয়তন। ডি আমরা ব্যবহার করি ইন জেনারেল, তো আর ডি ব্যবহার করব না, রোটাকে কিন্তু ঘনত্ব হিসেবে ব্যবহার করা হয়। একই রকম ভাবে একক আয়তনে যদি স্থিতি শক্তি বের করতে চাই, তাহলে এটাকে ভি দিয়ে ভাগ করতে হবে, এবং সেক্ষেত্রে এটা চলে আসবে রো জিএইচ। এখন প্রশ্ন হচ্ছে চাপ শক্তি, তাই তো, প্রেসার এনার্জি। প্রেসার এনার্জি ব্যাপারটা আসছে তার কারণ হচ্ছে একটা ফ্লুইডের নিজস্ব কোনো আকার থাকে না। কঠিন পদার্থের যেমন নিজস্ব আকার আছে, একটা স্পেস দখল করে থাকে, তরল পদার্থের কিন্তু সেই হিসেবে নির্দিষ্ট কোনো আকার থাকে না, এবং সেটাকে একটা পাত্রের মধ্যে সাধারণত যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এগুলো আমরা ছোটবেলায় পড়েছি। এবার এটাও আমরা পড়ে ফেলেছি যে একটা তরল যখন কোনো পাত্রে রাখা হয়, সে কি করছে, পাত্রের দেওয়ালের গায়ে একটা চাপ প্রদান করে, বা পাত্রের তলদেশেও একটা চাপ প্রদান করে। এই যে চাপ প্রদান করছে, সেই চাপ প্রদানের জন্য তার মধ্যে কিছু নতুন ধরনের শক্তি চলে আসে, সেই শক্তিটাকেই বলা হচ্ছে চাপ শক্তি। মানে কন্টিনিউয়াসলি সে পাত্রের গায়ে চাপ দিচ্ছে, এবং পাত্রের গায়ে চাপ দিতে গেলে কি করতে হবে, তার একটা এক্সট্রা এনার্জি রাখতে হবে, তবে না সে চাপ দিতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমি যে শক্তিটা পাবো, সেই শক্তিটাকে আমি চাপ শক্তি বা প্রেসার এনার্জি বলতে পারি। কতটা হবে চাপ শক্তি, তো সেটা বের করার জন্য আমি কি করলাম, আমি ধরে নিলাম তলদেশের দিকে একটা ট্যাপ সিস্টেম করা আছে, এই মনে করে একটা কল করা আছে, এবং এখানে মনে করে একটা পিস্টন টাইপের লাগিয়ে দেওয়া আছে। মানে প্রেসারটা আমি ক্যালকুলেট করতে চাইছি, এই পিস্টনটা মুভ করতে পারে, মানে জলের চাপ যদি বেশি হয় সরে যাবে, বাইরের দিকে সরে যাবে, চাপ যদি কম হয় আমি এদিক থেকে চেপে রাখতে পারবো, এরকম একটা ব্যাপার, মুভেবল পিস্টন আছে। তো আমি ধরে নিলাম যে এখান থেকে এই তো এ পর্যন্ত, মানে যে তলে আছে সেটা হচ্ছে এইচ, ধরে নিলাম এইচ হচ্ছে গভীরতা, যে গভীরতায় তোমার ওই নলটা বা ওই পিস্টনটা রাখা আছে, সেই জিনিসটা। ঠিক আছে, বেশ। তো আমি এভাবে ভাবছি যে ওই অংশে, সাপোজ এ বিন্দু নাম দিলাম,
এ বিন্দুতে চাপ কত হবে? চাপ শক্তি নয়, চাপ পি। চাপ হচ্ছে পি, আমার উচ্চতা গভীরতা লাগবে না, চাপ হচ্ছে পি। তার মানে এই পিস্টনটার উপর সে পি পরিমাণ চাপ প্রদান করছে। আচ্ছা, পি পরিমাণ যদি চাপ প্রদান করে তাহলে এইটার উপর কত, আচ্ছা এটাকে নাম অন্য দিদি, এম বিন্দু বলে দিলাম, এম বিন্দুর কথা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আমি ধরে নিলাম এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে স্মল এ। তাহলে চাপ যদি পি হয় তাহলে ওই অংশে তরল কি পরিমাণ বল প্রয়োগ করবে? চাপ ইনটু ক্ষেত্রফল, নতুন নয় নিশ্চয়ই, আমরা জানি চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, তাহলে বল ইকুয়াল টু চাপ ইনটু ক্ষেত্রফল। আমি ধরে নিলাম পি চাপ প্রদান করছে কত ক্ষেত্রফলের উপর? এই ক্ষেত্রফলের উপর, তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করছে? পি ইনটু এ। এবার আমি ধরে নিলাম এই যে বল প্রয়োগ করছে, এই বল প্রয়োগের ফলে পিস্টনটা x দূরত্ব সরে গেল। তাহলে x দূরত্ব যদি সরাতে পারে তাহলে কৃতকার্য, আমরা জানি কৃতকার্য মানে বল ইনটু সরণ, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে কত পড়ে থাকছে? p ইনটু a, আমি ধরে নিলাম x দূরত্ব সরে গেল, তাহলে p ইনটু a ইনটু x। এবার এই যে কৃতকার্য করলো, এই কৃতকার্যটাই ওর মধ্যে চাপ শক্তি হিসেবে জমা হবে। ঠিক আছে, তার মানে তরল তার নিজের চাপের জন্য যে পরিমাণ কার্য করে সেটাই হচ্ছে তার চাপ শক্তি। তাহলে চাপ শক্তি সমান আমি লিখতে পারি p ইনটু a ইনটু x, p ইনটু a ইনটু x। বলো, এবার তুমি বলবে যে এখানে a আর x টা তো ভ্যারি করতে পারে, a আর x টা তো তোমার নির্দিষ্ট নয়। আমি যদি ওখানে যে ট্যাপটা নিয়েছি সেই ট্যাপটার নলটা নিয়েছি, সেই নলটার ক্ষেত্রফল বেশি নিতে পারি, সেই ক্ষেত্রফল কম নিতে পারি, তাহলে সেইটার উপর কিন্তু চাপ শক্তি কিন্তু ডিপেন্ড করে যাচ্ছে, তাই না? সেই জন্য এই একক আয়তনের নেবার কারণ আছে, একক আয়তনে। এবার যদি আমি একক আয়তনের কথা বলি, এই এটা হচ্ছে ক্ষেত্রফল, এক্সটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, তার মানে তো আয়তন। তাহলে যখনই আমি একক আয়তন করব এই জিনিসটা বাদ চলে যাবে, তাহলে একক আয়তনে হয়ে যাবে, এইটা হচ্ছে আয়তন অ্যাকচুয়ালি। তাহলে একক আয়তনে যখন করব দ্যাট ইজ ইকুয়াল টু প্রেসার অফ দ্য লিকুইড। সেজন্য এই একক আয়তনের ব্যাপারটা আমার এখানে আনা হয়েছে। ঠিক আছে, তাহলে গোটা ব্যাপারটা আরেকবার ভেবে নাও যে একটা প্রবাহী বা তরল তার তিন ধরনের শক্তি থাকতে পারে, অ্যাপার্ট ফ্রম এনি অবজেক্ট, সলিড অবজেক্ট তিন ধরনের শক্তি থাকতে পারে, একটা হচ্ছে গতিশক্তি, একটা স্থিতিশক্তি, একটা চাপ শক্তি। সেখান থেকে আমি একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি, একক আয়তনে চাপ শক্তি বের করে ফেলেছি, তাই না? বেশ, এবার এইগুলো যখন বেরিয়ে গেল, বিজ্ঞানী বার্নৌলি এগুলো দিয়ে একটা গুরুত্বপূর্ণ সূত্র দিলেন বলতে পারো। ঠিক আছে, তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে একটা তরল তার যদি ধারারেখ প্রবাহ বজায় থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই কথাটা তোমাকে উল্লেখ করতেই হবে। ইফ there is streamline motion বা for any streamline motion, ধারারেখ গতি, এটা যদি না হয় তাহলে কিন্তু বার্নৌলি সমীকরণ প্রযোজ্য নয়। কি বললেন উনি? উনি বলে দিলেন যে এই শক্তি, একক আয়তনে শক্তিগুলির সমষ্টি সবসময় ধ্রুবক হবে। ঠিক আছে, মানে আমরা আগের ক্ষেত্রে কি পড়েছি? স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল সবসময় ধ্রুবক। তো সেইভাবে অ্যানালজি করেই বলতে পারো, খুব নতুন ধরনের কনসেপ্ট কিছু নয়, কিন্তু উনি যেহেতু প্রথম বলেছিলেন সুতরাং সেক্ষেত্রে তার আবিষ্কারটাকে মান্যতা দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে বার্নৌলি সূত্র বা বার্নৌলি সমীকরণ বলে। কি বলছে বার্নৌলি? বার্নৌলি বলছে যদি কোনো তরলে ধারারেখ প্রবাহ বজায় থাকে তাহলে একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি সবসময় ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম? একক আয়তনে গতিশক্তি মানে হাফ রো ভি স্কয়ার, একক আয়তনে স্থিতিশক্তি মানে রো জি এইচ, আর হচ্ছে একক আয়তনে চাপ শক্তি মানে হচ্ছে পি, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু অলওয়েজ কনস্ট্যান্ট। মুখস্থ করতে যাবার কিছু দরকার নেই, এক্সপ্রেশন তুমি দেখো, এটা একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি, চাপ শক্তি, তিনটের যোগফল তোমার ধ্রুবক হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বিভিন্নভাবে সাজানো যায়, বিভিন্নভাবে সাজানো যায় মানে কি, এখানে ইন জেনারেল চেষ্টা করা হয় এইচটাকে একা করা। তাহলে এইচটাকে একা করার জন্য দেখো, এইচটাকে একা করতে গেলে রো জি দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা পড়ে থাকবে ভি স্কয়ার বাই 2g, এটা পড়ে থাকবে h, এটা পড়ে থাকবে p বাই রো জি। এবার রো আর জি ইটসেলফ কনস্ট্যান্ট, তাহলে ডান দিকে কিন্তু নতুন একটা কনস্ট্যান্ট আসবে, কিন্তু সেটাও কনস্ট্যান্টই হবে, তাই না? তাহলে আমি ওটাকে কনস্ট্যান্টই লিখতে পারি। এই দুটো ফর্মেই তুমি বার্নৌলি সমীকরণকে লিখতে পারো। ঠিক আছে, তাহলে এই গেল তোমার বার্নৌলির বিখ্যাত স্টেটমেন্টটাকে উপপাদ্য বলা হয়, বার্নৌলির উপপাদ্য, আর যে সমীকরণটা পেলাম সেই সমীকরণটাকে বলা হচ্ছে বার্নৌলি সমীকরণ।
এটাকে একটু নতুন ভাবে রিপ্লেস, এটাকে বলা হয় অনেক সময় বেগ শীর্ষ, ভেলোসিটি হেড। এটাকে বলা হয়, এটা করতে গেলে উচ্চতা, তাহলে উচ্চতা শীর্ষ, আর এটা হয়ে যাচ্ছে চাপ শীর্ষ, প্রেসার হেড। এবং এভাবেও অনেক সময় বার্নৌলির উপপাদ্যটাকে করা হয়। বার্নৌলির উপপাদ্যটাকে বলা হয় যে কোনো তরলের ধারারেখ প্রবাহ যদি বজায় থাকে তাহলে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের সমষ্টি সবসময় ধ্রুবক হবে। ঠিক আছে, এবার এই বার্নৌলির সমীকরণের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, প্রচুর অ্যাপ্লিকেশন। তো প্রচুর এই অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে তোমাকে একটু জাস্ট ধরিয়ে দিই ব্যাপারটা আসছে কোত্থেকে, যে তিনটে রাশির সমষ্টি ধ্রুবক। ঠিক, এবার তিনটে রাশির মধ্যে মেন হচ্ছে কিন্তু এই চাপ আর বেগ। উচ্চতাটা সাধারণত একটা নির্দিষ্ট উচ্চতার যদি কথা ভাবা হয়, এইটা মোস্ট কেসে কনস্ট্যান্ট হয়ে যায়। মোস্ট কেসে, আমি সব ক্ষেত্রে বলছি না, মোস্ট কেসে কনস্ট্যান্ট হয়ে যায়। এর ফলে কি হয়, মেন যেটা সমস্যা হয়, সমস্যা নয়, মেন যেটা ফ্যাক্টর হয়ে যায় সেটা হচ্ছে চাপ আর বেগ। এবং যেহেতু বেগের টার্মটা আর চাপের টার্মটা সমষ্টি ধ্রুবক, তুমি সবসময় মনে রাখবে বেগ যদি বেড়ে যায় চাপ তাহলে কমে যাবে, আর চাপ যদি বেড়ে যায় তাহলে বেগ কমে যাবে। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, যে কোনো ঘটনা ব্যাখ্যা করতে গেলে তোমার এই জিনিসটাই আসবে যে চাপ আর বেগের একটা দুটোর মধ্যে সম্পর্ক দিয়ে সবকিছু করতে হবে। মোস্টলি বেগ বেড়ে গেলে চাপ কমে যাবে, চাপ বেড়ে গেলে বেগ কমে যাবে। এই হচ্ছে তোমার মাথার মধ্যে তোমাকে এটা রেখে দিতে হবে, চাপ আর বেগ এটা যদি বৃদ্ধি পায়, if p increases then v decreases, আর p যদি হ্রাস পায় তাহলে এটা বৃদ্ধি পাবে। বাস এই জিনিসটাকে তোমরা যদি মাথায় রাখতে পারো তাহলে যে কোনো ঘটনা তোমার বার্নৌলির সমীকরণ দিয়ে আমরা ব্যাখ্যা করে দিতে পারি। কি কি ছিল আমি এক এক করে ঘটনাগুলো আরেকবার তোমাকে মনে করি দিই। ক্লাস 9 এও তোমার আলোচনা কিছুটা ছিল। যেমন বলা হয় খুব সিম্পল, যেটা দ্রুত, মনে করো তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছো, একটা ট্রেন মনে করো ট্রেন মনে করো ঢুকবে, থ্রু ট্রেন যেগুলো হয়, সাপোজ ঢুকে বেরিয়ে চলে যাবে। তো তোমাকে দেখবে সবসময়, ছোটবেলায় যখন ছোট ছিলে তখন গার্জিয়ানরা বলতো যে সামনে যাস না। ঠিক আছে, সামনে যাস না মানে কি, সামনে যাস না মানে এমন নয় তোমাকে বলছে না যে ট্রেনের সামনে, ট্রেনের সামনে বলছে না, কিন্তু ট্রেনের কাছাকাছিও যেতে বারণ করে। কেন? এই মনে করো প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো, এই মনে করো প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো, আর এইখান দিয়ে ট্রেন যাবে, তাহলে তোমাকে দূরে যেতে বলা হয় কেন? সেটার কিন্তু একটা যথেষ্ট কারণ আছে। কি কারণ? দেখো, ট্রেনটা প্রবল বেগে এগোচ্ছে, তাহলে ট্রেনটা যদি প্রবল বেগে এগোয় তাহলে এই ট্রেন আর ব্যক্তি দুটোর মাঝখানে তো কিছুটা এয়ার স্পেস রয়েছে। ট্রেনটা যদি প্রবল বেগে এগোয় তাহলে এর মাঝখানে যে এয়ারটা আছে সেই এয়ারটাও কিন্তু প্রবল বেগ থাকবে, হাই ভেলোসিটিতে মুভ করবে। তাহলে ভেলোসিটি যদি হাই হয়, ভেলোসিটি হাই, চাপ কি হবে? চাপ কমে যাবে। তবে তোমার বা ব্যক্তির এবং ট্রেনের মাঝখানের যে বায়ু সেই অংশটার চাপ কমে যাবে। এবং যদি প্রবল বেগ থাকে ট্রেনটার, ভেলোসিটি যদি খুব হাই হয় তাহলে প্রেসারটা কিন্তু খুব কমে যাবে। তোমার আর ট্রেনের মাঝখানের যে বায়ু আছে সেই অংশটার প্রেসারটা কমে যাবে, কিন্তু তোমার পেছনে যে বায়ু আছে তার প্রেসার কিন্তু কম নেই, তার প্রেসার কিন্তু নর্মাল। তাহলে সেক্ষেত্রে কি হবে? অসম চাপ সৃষ্টি হচ্ছে। তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনের অংশটার বায়ুর চাপ কম আর পেছনের অংশটার বায়ুর চাপ বেশি। তাহলে কি হবে? সেই চাপের প্রভাবে সে তোমাকে সামনের দিকে ঠেলে দেবে, এবং সামনের দিকে ঠেলে দেওয়া মানে কি? ট্রেনের দিকে ঠেলে দেওয়া। এবার তুমি যদি ট্রেনের ওপর এসে পড়ো, ট্রেনের গায়ে গিয়ে পড়ো, তাহলে সেটা অবশ্যই একটা বড় দুর্ঘটনা, তাই না? তাহলে এই কারণে বলা হয় যে ট্রেন যখন প্রবল বেগে যাচ্ছে তার আশেপাশে থাকা উচিত নয়। তার মূল কারণ হচ্ছে এটা যে বার্নৌলির নিয়ম অনুসারে আমি বলতে পারি যে ট্রেন যখন প্রবল বেগে যাচ্ছে, ট্রেন এবং ব্যক্তি সংলগ্ন বায়ু প্রবল বেগে অগ্রসর হবে। বার্নৌলির নিয়ম অনুসারে ট্রেন এবং ব্যক্তির মধ্যবর্তী অঞ্চলের বায়ুর চাপ হ্রাস পাবে, কিন্তু ব্যক্তির পশ্চাৎ অংশে পেছনের দিকের বায়ুর চাপ কিন্তু নর্মাল প্রেসার, সেখানে কিন্তু কোনো প্রভাব আসছে না। তাহলে কি হচ্ছে? একটা অসম চাপ হচ্ছে, এবং সেই অসম চাপের ফলে বেশি চাপ থেকে কম চাপের দিকে মানে ট্রেনের দিকে একটা চাপ সৃষ্টি হবে। তখন সেক্ষেত্রে ব্যক্তি ট্রেনের দিকে পড়ে যেতে পারে যদি বেগটা অনেকটা বেশি হয়, তখন সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আবার প্রশ্নটা এই যে প্রবল ঝড় হচ্ছে, প্রবল ঝড়ের সময় দেখা যায় যে কুঁড়ে ঘরের চালাটা উড়ে চলে যাচ্ছে। ঠিক আছে, কুঁড়ে ঘর প্রবল স্পিডে, এবং প্রবল যখন ঝড় হয় হাওয়াটা তো কুঁড়ে ঘরের উপর দিয়ে যাচ্ছে, মানে যে চালাটা আছে চালাটার উপর দিয়ে প্রবল বেগে হাওয়াটা প্রবাহিত হচ্ছে।
তাহলে ভিটা প্রবল হয়ে যাচ্ছে, তাহলে ভিটা যদি প্রবল হয়ে যায় চাপ কমে যাবে, তার মানে আমি বলতে পারি এই যে ছাদের এই অংশটায়, এই অংশটার চাপ হ্রাস পাবে। কিন্তু এই অংশটার চাপটা আছে, যা আছে নরমাল প্রেসার আছে, তার মানে কি ভেতরে চাপ বেশি হয়ে গেল, উপর দিকে চাপ কমে গেল। কমে গেল মানে হিউজ কমে গেল, যেহেতু স্পিডটা অনেক বেশি তাহলে উপরের অংশের চাপটা অনেকটা কমে যাবে। তাহলে এই চাপের ফলে কি হবে, চালাটা খুলে যাবে, মানে চাপটা এত বেশি হবে, এত বেশি হতে পারে যে চালাটা খুলে উঠে গেল, এবং তখন সেক্ষেত্রে হাওয়ার প্রভাবে চালাটা দূরে গিয়ে পড়ে। সেই জন্য প্রশ্ন দেয় যে কুঁড়ে করে চালা উড়ে যায়, কিভাবে ব্যাখ্যা করবে, বার্নৌলি নীতির সাহায্যে এভাবে ব্যাখ্যা করবে। ঠিক আছে, বেশ। আচ্ছা, যুদ্ধের সময় মনে করো বোমা বর্ষণ হচ্ছে, কোথাও একটা বিস্ফোরণ হচ্ছে, তো বলছে যে ঘরের কাঁচ, কাঁচ কখনো ঘরের ভেতর পড়ে না। যদি বিস্ফোরণ হয় দেখা গেছে কাঁচটা সবসময় বাইরের দিকে হয়, বাইরের দিকে গিয়ে পড়ে। ঠিক আছে, তো কি জন্য এটা হয়, মনে করো এটা একটা ঘর, ঘরে কাঁচের জানলা আছে, এখানেও একটা কাঁচের জানলা আছে, এখানেও কাঁচের জানলা আছে, তো বাইরের দিকে বিস্ফোরণ, এদিকে বিস্ফোরণ হচ্ছে কোথাও, সে যুদ্ধ হোক যে কোনো কারণে হোক, বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হলে কাঁচগুলো ভেঙে যায়। কেন ভেঙে যায় ওগুলো আমি আলোচনার মধ্যে আসছি না, আমি দেখতে চাইছি কাঁচগুলো ঘরের ভেতরে পড়বে না কাঁচের বাইরে পড়বে। তো বার্নৌলির নিয়ম থেকে আমি বলতে পারি কাঁচগুলো কখনোই ঘরের ভেতরে পড়তে পারে না, কাঁচগুলো ঘরের বাইরেই পড়বে যদি বিস্ফোরণটা বাইরে হয়। কেন, এই যে বিস্ফোরণ হলো একটা প্রবল শব্দ, শব্দ বায়ুটাকে প্রবাহিত করবে প্রবল বেগে, তাহলে বাইরের অংশের বায়ু প্রবল বেগে প্রবাহিত হচ্ছে, প্রবল বেগে প্রবাহিত হচ্ছে মানে কি চাপ কমে যাচ্ছে। কোন অংশে চাপ কমছে, ঘরের বাইরের চাপ কমছে, ঘরের ভেতরের চাপ তো সেম আছে, তাহলে ভেতরের চাপটা বেশি বাইরের চাপটা কম, তাহলে বেশি চাপটা কম চাপের দিকে ফোর্স দেবে, তাহলে ফোর্সটা বাইরের দিকে হবে, তাহলে সেক্ষেত্রে কাঁচ কখনোই ঘরের ভেতরে আসবে না, কাঁচ সবসময় বাড়ির বাইরে যাবে। আচ্ছা, আরেকটা হতে পারে অ্যাটমাইজারের কার্যনীতি, এটা পরীক্ষায় খুব আসে। অ্যাটমাইজার মানে হচ্ছে স্প্রেয়ার, সে পারফিউম হোক বা যা খুশি হোক না কেন, স্প্রেয়ারের কার্যনীতি। একটা স্প্রেয়ার কিভাবে কাজ করে, তো ইন জেনারেল একটা স্প্রেয়ারের মধ্যে কি থাকে, একটা তরল থাকে, খুব সিম্পল ফর্মে আমি আছি, এতটা সিম্পল ফর্মে হয়তো থাকে না, এখানে সাধারণত একটা কর্ক লাগানোর ব্যবস্থা থাকে, আর কর্কের মধ্যে দিয়ে ভেতরে তোমার লিকুইড আছে, পারফিউমই ভাবো, তো এটার মধ্যে দিয়ে একটা সরু নল, সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা নল প্রবেশ করানো থাকে। আরেকটা ব্যবস্থা করা থাকে, যে ব্যবস্থার ফলে এটাও একটা নল থাকে, যার সাহায্যে এই অংশে প্রবল বায়ু প্রবাহ চালনা করা যায়। তুমি দেখবে স্প্রেয়ারই বলো বা তুমি পারফিউম বলো, যাই বলবে, প্রেস না করলে কিন্তু স্প্রে বেরোয় না। কারণ প্রেস করছো মানে কি, অ্যাকচুয়ালি স্প্রে করা মানে তুমি অ্যাকচুয়ালি এই উপরে এই সোজা যে ভার্টিক্যাল যে নলটা আছে, নলটার সামনে প্রবল বেগে বায়ু প্রবাহ তুমি চালনা করছো, এবং যখনই প্রবল বেগে বায়ু প্রবাহ চালনা করছো মানে কি, প্রবল বেগে বায়ু প্রবাহ চালনা করছো তার মানে কি প্রেসার কমে যাবে। যখনই তুমি বায়ু প্রবাহ চালনা করছো এই অংশে চাপটা প্রবলভাবে কমে যাচ্ছে, চাপ হ্রাস পাচ্ছে। কিন্তু ভেতরেরটা তো এই নলটার উপরের দিকে চাপ কমে গেল, ভেতরের দিকে তো চাপ সেম আছে, তাহলে এর ফলে কি হবে, সেই চাপের প্রভাবে তরল এটার মধ্য দিয়ে আস্তে 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 উঠতে থাকবে, উঠে বেরিয়ে আসবে, এবং যখন বেরিয়ে আসে ওই বায়ুর প্রভাবে আমরা আবার প্রেস করলাম মনে করো, সেই বায়ুর প্রভাবে স্প্রেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। বুঝে গেল, মূল ব্যাপার হচ্ছে বার্নৌলি। আবার বলছি, একটা ভার্টিক্যাল নল থাকে আর একটা হরাইজন্টাল নল থাকে। ঠিক আছে, হরাইজন্টাল নলটা আমি জাস্ট বলছি থাকে সবসময়, মানে তুমি দেখতে পাবে না যে হরাইজন্টাল নল আছে। মূল ব্যাপার হচ্ছে তোমাকে এই ভার্টিক্যাল যে নলটা আছে সেই নলটার উপরের প্রান্তে প্রবল বেগে যেন বায়ু প্রবাহ চালনা করার ব্যবস্থা থাকে। যখনই তুমি বায়ু প্রবাহ চালনা করছো প্রবল বেগে, আমি দেখতে পাচ্ছি বার্নৌলির সমীকরণ থেকে ওই অংশে চাপ হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে একটা নলের নিচের প্রান্ত তরলে ডোবানো আছে, উপরের প্রান্তের চাপ কমে গেল মানে কি তরলটা আস্তে আস্তে উপরে উঠবে, সেই নিয়ম অনুসারে তরলটা উপরে এসে বাইরে ছড়িয়ে পড়ে, তখন সেটা স্প্রেয়ারের মাধ্যমে তরলটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে স্প্রেয়ার বা অ্যাটমাইজারের কার্যনীতি। হয়েছে, বেশ। আরেকটা অ্যাপ্লিকেশন এখানে করি। মনে করো একটা পাত্রে
বেশ কিছু পরিমাণ তরল আছে। এই মনে করো বড় একটা পাত্র, এই তরল আছে। আমি কি করলাম, এইচ গভীরতায় একটা ছিদ্র করলাম, নলের মতো করা আছে, তাহলে এইচ গভীরতায় আমি একটা ছিদ্র করলাম। আচ্ছা, এইচ ছিদ্রটা আবার পাত্রের তলদেশ থেকে ক্যাপিটাল এইচ উচ্চতায় আছে। আচ্ছা, তুমি কি এক্সপেক্ট করবে যদি এখানে ছিদ্র করে দেওয়া হয়, এখান থেকে তরল বেরিয়ে আসবে না? এক্সপেক্টেড ওখান থেকে তরল বেরিয়ে আসবে তরলের চাপের জন্য। যদি তোমাকে প্রশ্ন করে কত বেগে বেরিয়ে আসবে, সেইটা কিন্তু তোমাকে এখানে নির্ণয় করতে হবে। ঠিক আছে, একটা পাত্রে তরল আছে, তরলটা যথেষ্ট উচ্চতা পর্যন্ত আছে, তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় আমি একটা ছিদ্র করে দিলাম। তোমাকে ফাইন্ড আউট করতে হবে দ্য ভেলোসিটি অর দ্য ভেলোসিটি অফ লিকুইড উইথ হুইচ ইট উইল কাম আউট ফ্রম দ্য ট্যাপ, এবং সেই যে ট্যাপের অংশটা সেটা তলদেশ থেকে ক্যাপিটাল এইচ উচ্চতায় আছে। কিভাবে করব? বার্নৌলির সমীকরণ থেকে। বার্নৌলির সমীকরণ কি বলছে? বার্নৌলির সমীকরণ বলছে একক আয়তনে স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি সবসময় ধ্রুবক হবে। এবং বার্নৌলির সমীকরণের ম্যাথমেটিক্যাল ফর্মটা সবসময় মনে রাখবে। সমীকরণের ম্যাথমেটিক্যাল ফর্ম ছিল v স্কয়ার বাই 2g প্লাস p বাই rho g প্লাস h ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো? এটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল ফর্ম, v স্কয়ার বাই 2g প্লাস h প্লাস p বাই rho g ধ্রুবক। তাহলে তুমি বলতে পারো v1 স্কয়ার বাই 2g প্লাস p1 বাই rho g প্লাস h1 must be equal to v2 স্কয়ার বাই 2g প্লাস p2 বাই rho g প্লাস h2। মানে দুটো আলাদা কেস বা আলাদা বিন্দু যদি বলি, সেখানে যদি বার্নৌলির সমীকরণ লাগাতে হয় তাহলে আমি এইভাবে লিখবো। তো আমি এখানে ওটাই করতে চাইছি, আমি দুটো বিন্দু নিতে চাইছি। সাপোজ এইখানে একটা বিন্দু নিলাম অ্যাবাভ এ, আর এইখানে একটা বিন্দু নিলাম সাপোজ এট বি। আমি বি বিন্দুতে বেগ বের করতে চাইছি, তাহলে বি বিন্দুতে আমি একটা বি, ওখানে একটা বিন্দু নিলাম বি, আর উপরে একটা বিন্দু নিলাম এ। তো বার্নৌলির সমীকরণ আমি অ্যাপ্লাই করছি। তো একটা জিনিস দেখো, আমি কি করব, বার্নৌলির সমীকরণ মানে ডান দিকে একটা টার্ম থাকবে, বাঁ দিকে একটা টার্ম থাকবে। আমি জাস্ট এই ইকুয়েশনটা লিখব। বাঁ দিকে লিখছি আমি এ বিন্দুর জন্য, ডান দিকে লিখবো বি বিন্দুর জন্য। বুঝে বুঝে লিখবে, মুখস্থ করতে যেও না। আচ্ছা, প্রথম টার্ম কি আছে, v1 স্কয়ার বাই g, মানে এটা এ বিন্দুতে লিখতে হবে। তো এ বিন্দুতে তরলের বেগ কত? এ বিন্দুতে তরলটা কিন্তু স্থির অবস্থায় আছে, রেস্ট লিকুইড। তো তাহলে v1 স্কয়ার বাই g, এই টার্মটা 0 হয়ে গেল, প্লাস এবার কি বলছে p1 বাই rho g। ঠিক আছে, p1 বাই rho g, p1 মানে তোমার এখানে কি হবে, p1 মানে তোমার হয়ে যাবে এখানে চাপ, তাই না? p1 মানে হয়ে যাবে চাপ। তো চাপ এখানে কত? বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে আমি ধরে নিলাম বায়ুমণ্ডলীয় চাপ p0 বাই rho g। ঠিক আছে, p0 বাই rho g, p0 টা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, rho হচ্ছে ডেনসিটি অফ লিকুইড। আর এখানে কি আছে h1, h1 মানে এই এ বিন্দুটার উচ্চতা। কত উচ্চতা হবে? এটা ক্যাপিটাল H, এটা স্মল h, তাহলে এটা হয়ে যাবে স্মল h প্লাস ক্যাপিটাল H। হয়ে গেল। তাহলে এ বিন্দুতে আমি একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তির রাশিমালা লিখে ফেলেছি। এবার ডান দিকে v2 স্কয়ার বাই 2g। আচ্ছা, বেগটাকে আমি v ধরেছি, তাহলে v2 লেখার কিছু নেই, v স্কয়ার বাই 2g হয়ে গেল। আচ্ছা, তারপরে কি আছে, চাপের রাশিমালা। আচ্ছা, চাপের রাশিমালা তুমি কিভাবে লিখবে? দেখো, চাপের রাশিমালা আমি বলি, চাপের রাশিমালা এক্ষেত্রে তোমার সেমই হবে। কেন সেম হবে বলছি, এখানে তোমার অ্যাটমসফেরিক প্রেসার, এটা তো ওপেনিং, তাহলে এখানেও তো তোমার বায়ুর চাপই আসছে, তাই না? বায়ুমণ্ডলীয় চাপ তো ওপেন জায়গায় যেগুলো মুক্ত অবস্থায় আছে সেগুলো তো তোমার সেম হবে। তাহলে এখানে কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ সেম হয়ে গেল, প্লাস p0 বাই rho g, সরি। আচ্ছা, এবার হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তি মানে কতটা, h উচ্চতা, তাহলে এটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল H। এবার ক্যাপিটাল H কেটে দাও, এই টার্মটা কেটে দাও, দেখো তোমার পড়ে থাকছে v স্কয়ার বাই 2g ইকুয়াল টু স্মল h। তাহলে v ইকুয়াল টু পড়ে থাকছে, এটা 2gh আসছে, v ইকুয়াল টু পড়ে থাকছে √2gh। তবে তুমি সবসময় মনে রাখবে, একটা তরল পূর্ণ পাত্র আছে, তরলের উপরিতল থেকে যদি h গভীরতায় একটা ছিদ্র করা হয়, সেই ছিদ্র দিয়ে নির্গত তরলের বেগ হয়ে যাচ্ছে √2gh। কোত্থেকে পেলাম? সিম্পলি বার্নৌলির সমীকরণ থেকে। ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস তুমি ভাবো, যে তরলের উপরিতল থেকে, এই অংশ থেকে আমি একটা
বস্তু নিলাম ইউ ইকুয়াল টু 0, আমার হাতে ধরা আছে। এবার এই বস্তুটাকে ছেড়ে দিলাম। বস্তুটা যখন এই বিন্দুতে পৌঁছাবে তখন তার বেগ কত হবে? সে v1 বের করতে পারবো? নিশ্চয়ই পারবো। কি হবে? v1 স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh। এবার ইউটা 0, v1 কত আসছে? দেখো v1 ইকুয়াল টু পড়ে থাকছে √2gh। একটা অদ্ভুত ব্যাপার দেখো, যে আমি কি বলছি, যে আমার তরলপূর্ণ একটা পাত্র আছে, তরলের উপরিতল থেকে h গভীরতায় একটা ছিদ্র করলাম, তরলটা যে বেগে নির্গত হচ্ছে, আর সেখান থেকে যদি একটা বস্তুকে স্থির অবস্থা থেকে ফেলে দিই উপরিতল থেকে, সেটা যখন ওই নলের তলটায় পৌঁছাবে তখন কিন্তু সেই সেম বেগ আসবে, তাই না? এই দুটো রেজাল্ট সেম। এবং এই জিনিসটা প্রথম করেছিলেন, খেয়াল করেছিলেন বিজ্ঞানী টরিসেলি। টরিসেলির নাম তোমরা জানো, সেই জন্য এই রেজাল্টটাকে বলা হয় টরিসেলির উপপাদ্য। ঠিক আছে? টরিসেলির উপপাদ্য তাহলে কি বলছে? টরিসেলির উপপাদ্য বলছে যে কোনো একটা ক্ষুদ্র ছিদ্র দিয়ে তরলের নির্গমন বেগ, এটাকে বলছে নির্গমন বেগ, ভেলোসিটি অফ ফ্লাক্স। নির্গমন বেগ, ছিদ্র নল দিয়ে তরলের নির্গমন বেগ কি হচ্ছে? ওই তরলের মুক্ত পৃষ্ঠ থেকে, এটা হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠ, তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ছিদ্রের তল পর্যন্ত একটা বস্তু অবাধে পতনশীল হলে সেটি যে বেগ অর্জন করবে তার সঙ্গে সমান হবে। ঠিক আছে? গোটা জিনিসটাকে উনি এইভাবে ঘুরিয়ে ব্যাখ্যা করলেন যে একটা আমি যদি এই গভীরতায় ছিদ্র করি, তাহলে পাত্রের তরলের উপরিতল থেকে আমি একটা বস্তুকে যদি অবাধে ফেলে দিই, সেই বস্তুটা যখন নলের তলে পৌঁছাবে সেটা যে বেগ অর্জন করবে সেই বেগটা হয়ে যাবে এই ভেলোসিটি অফ ফ্লাক্স বা নির্গমন বেগের সঙ্গে সমান। এবং এই রেজাল্টটা প্রথম খেয়াল করেছিলেন বিজ্ঞানী টরিসেলি, সেই তার নাম অনুসারে এটাকে বলা হয় টরিসেলির উপপাদ্য। আরও অ্যাপ্লিকেশন রয়েছে বার্নৌলির উপপাদ্যের, তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।